তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কেবিন নামের একটা ছেলেকে। আমরা জানতে পারি সে একজন ডিটেকটিভ। আসলে সে ক্লায়েন্ট মাস্টার নামের একটা অ্যাপ্লিকেশনের ভেতরে একটা এক্সাম দিয়েছিল, যেখানে সে নাম্বার 2 র্যাঙ্কিং করেছে। আসলে ক্লায়েন্ট মাস্টার হচ্ছে গিয়ে এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে দুনিয়ার সমস্ত ডিটেকটিভরা তাদের পরীক্ষা দেয়, এবং সেখানে কেবিন 2 নাম্বার হয়েছে। আর 1 নম্বরে যেই লোকটা আছে তার নাম হচ্ছে কিউ। এখন কেবিন এখান থেকে সোজা আমেরিকা চলে আসে, কারণ তার অন্য এক ডিটেকটিভ বন্ধু চাম্পু তাকে তার বিয়ের ইনভাইটেশন দিয়েছিল। এরপরে চাম্পু কেবিনকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে এবং এখান থেকে সোজা নিউ ইয়র্কের খুবই দামি একটা হোটেলে নিয়ে আসে। এখানে আসার সঙ্গে সঙ্গেই কেবিন পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এখানে সে অদ্ভুত রকমের সমস্ত মানুষজনকে দেখতে পারে। দুনিয়ার প্রায় প্রত্যেকটা দেশ থেকে মানুষ তুলে সে এখানে নিয়ে এসেছিল। এগুলো দেখার পরে কেবিন ক্লিয়ারলি বুঝতে পারে যে এগুলো কোনো বিয়ের বরযাত্রী না, বরং এগুলো হচ্ছে ডিটেকটিভ। তাছাড়া চাম্পুর কোনো বিয়ে শাদী হচ্ছে না, বরং সে এখানে অন্য কোনো একটা কারণে তাকে ডেকেছে। আসলে কেবিন এটা খুব ভালো করেই জানে যে চাম্পু শুভ মুহূর্ত ছাড়া কখনোই বিয়ে করবে না, আর পরবর্তী 2 মাসের ভেতরে কোনো শুভ মুহূর্ত নেই। এই ডিটেকটিভদের মধ্যে প্রথমে হচ্ছে কিকো, যে একজন চাইনিজ হ্যাকার। 2 নম্বর হচ্ছে ডোনার, যে কিনা একজন বডি বিল্ডার। আসলে সে আমেরিকান আর্মিতে একটা সময় কাজ করত। 3 নম্বর হচ্ছে ইন্ডোনেশিয়ান অ্যামেলি। আর 4 নম্বরে হচ্ছে জাপানের হিরোশি, যে কিনা জাপানের নাম্বার 1 ডিটেকটিভ। আর সে কেবিনের মতোই ইন্টেলিজেন্ট। কেবিন তাদের সবাইকে দেখার পরে খুব ভালো করেই চিনতে পারে। কেবিন চাম্পুকে এইটাও বলে যে এই রেস্টুরেন্টটা স্টিভেন নামের একটা লোকের। আসলে সে হচ্ছে নিউ ইয়র্কের চায়না টাউনের মাফিয়া বস। তবে 4 দিন আগে তার ভাতিজা জেসনকে কেউ একজন মার্ডার করেছে। এই জন্যই এখানে সে সমস্ত ডিটেকটিভদেরকে ডেকে এনেছে, কারণ সে চায় তার ভাতিজার মার্ডার কেসের সমাধান করতে। এই জন্য চাপু তাকে বলে যে আমার বিয়ে করার জন্য টাকার দরকার, টাকা ছাড়া আমার গার্লফ্রেন্ড কোনোভাবেই আমাকে বিয়ে করবে না। এই জন্য প্লিজ এই কাজটা করতে তুমি রাজি হয়ে যাও, কারণ স্টিভেন এই কাজটা করতে পারলে আমাদেরকে $5 মিলিয়ন দেবে। তবে কেবিন এই সমস্ত আলতু ফালতু কাজ করতে চাইছিল না, এই জন্য সে এখান থেকে চলে যাওয়া শুরু করে। কিন্তু চাম্পু তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এবং কোনো রকমে তাকে ম্যানেজ করেই ফেলে। আর তখনই এখানে স্টিভেন চলে আসে। স্টিভেন এখানে জমা হওয়া সমস্ত ডিটেকটিভদেরকে বলে যে আমি মাত্র 10 দিন জীবিত আছি। যেই ডিটেকটিভ 7 দিনের মধ্যে আমার ভাতিজার মার্ডারারকে খুঁজে আনতে পারবে তাকে $5 মিলিয়ন দেয়া হবে। আর এরপরে ইন্সপেক্টর শ্যারন তাদের সবাইকে এই মার্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। আসলে জেসনকে 9টার আশেপাশের সময়ে মারা হয়েছিল এবং 10টার আশেপাশের সময় তার লাশ পাওয়া গিয়েছিল। খুনি খুবই ব্রুটাল ছিল। সে তার হার্ট বের করে ভেতর থেকে নিয়ে গিয়েছিল। খুনি লেফট হ্যান্ডেড ছিল, এই জন্য সে লেফট সাইড দিয়ে কাটা শুরু করে দিয়েছিল। তাছাড়া মার্ডার করার আগে জেসনকে অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করা হয়েছিল। আর যেহেতু লাশটা চায়না টাউনে পাওয়া গিয়েছিল, এই জন্য সন্দেহের তালিকায় এখানে সমস্ত গুন্ডারা আছে। আর এগুলো শোনার পরে আমরা দেখতে পারি ডিটেকটিভ চাপ্পু ইন্সপেক্টর শেরনের উপরে ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তো এরপরে পরদিন সমস্ত ডিটেকটিভরা সেই টেম্পলে চলে আসে যেখানে লাশ পাওয়া গিয়েছিল। আর যেহেতু এখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, এই জন্য খুনি সম্পর্কে কোনো তথ্য তারা খুঁজে পায়নি। এই জন্য চাপ্পু একটু বেশি চালাকি করে লাশ যেখানে পড়েছিল সেখানে গিয়ে শুয়ে পড়ে। আর তখন সে টেবিলের নিচে একটা সিম্বল দেখতে পারে। আসলে এখানে কিছু লেখা ছিল যেটা একটা সিম্বলের মতো বিহেভ করছিল, তবে তারা কেউই বুঝতে পারছিল না এইটা আসলে কেন দেয়া হয়েছে। আর তখন শ্যারনের মাধ্যমে তারা জানতে পারে আজ থেকে 4 দিন আগে সমুদ্রের পাড়ে একটা মহিলার ডেড বডি পাওয়া গিয়েছিল। আসলে তার শরীর থেকে কিডনি গায়েব ছিল। এই জন্য এখন হিরোশির মনে হয় যে এই 2টা খুনের মধ্যে কোনো কানেকশন আছে। এরপরে কিকো অটোপসি রিপোর্ট হ্যাক করে তাদের সবাইকে জানায় যেই মহিলাকে 4 দিন আগে মারা হয়েছিল সেই মহিলাকেও অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করা হয়েছিল। এগুলো শোনার পরে এখন কেবিনের মনে হয় যে হয়তোবা এখানে কোনো একটা সমস্যা আছে। এই জন্য সে কিকোকে বলে যে যদি আমরা দ্রুত তাকে থামাতে না পারি তাহলে সে হয়তো আরও বেশি মার্ডার করতে পারে, এটা কোনো একটা সিরিয়াল কিলারের কাজ হতে পারে। এই জন্য সে কিকোকে বলে আশেপাশের সমস্ত ক্যামেরাগুলোকে দ্রুত হ্যাক করতে এবং তাদেরকে বিগত 2 দিনের ফুটেজ দেখাতে, কারণ নদীর আশেপাশে আর টেম্পলের আশেপাশে খুনি অবশ্যই কোনো না কোনো একবার যাবে, কারণ সাধারণত খুনি খুন করার পরে একবার সেই জায়গাতে ভিজিট অবশ্যই করে। এরপরে যখন কিকো ক্যামেরা হ্যাক করে তাদেরকে ফুটেজ দেখায়, তখন এক পাশের ফুটেজ কেবিন এবং অন্য পাশের ফুটেজ হিরোশি দুজনে একসাথে ফাস্ট ফরওয়ার্ড করে দেখা শুরু করে। এখানে দুজনেই একটা লোককে খুঁজে পেয়ে যায়। আর তখন কিকো পুলিশের ডাটাবেস হ্যাক করে তাদেরকে জানায় যে এই লোকটার নাম হচ্ছে সং, যে 2 বছর আগে আমেরিকাতে এসেছিল। আসলে 1 বছর আগে তার বোন নিউ ইয়র্ক থেকে গায়েব হয়ে গিয়েছিল, যার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এগুলো শোনার পরে স্টিভেন তাদের সবাইকে বলে যে যে সং নামের এই লোকটাকে ধরে আনতে পারবে
তাকে $5 মিলিয়ন দেয়া হবে, তবে অবশ্যই তাকে খুনি প্রমাণ করতে হবে। আর এরপরে স্টিভেন তার ফস্টার সং গুফিকেও বলে দেয় যে যদি 7 দিনের মধ্যে আমি খুনিকে খুঁজে না পাই তাহলে আমার সমস্ত টাকা পয়সা আমি চার্চে ডোনেট করে দেব। এগুলো শোনার পরে গুফিও অনেক বেশি ভয় পেয়ে সংকে ধরার কাজে লেগে পড়ে। এখন হিরোশির মনে হচ্ছিল যে যেহেতু খুনিকে সবাই চিনে ফেলেছে, মানে খুনির নাম চেহারা সব কিছুই সবাই দেখে ফেলেছে, এই জন্য এই কেসটার খুব বেশি একটা ইন্টারেস্টিং না। এই জন্য সে এই কম্পিটিশন থেকে নিজেকে কুইট করে ফেলে। আর এরপরে কেবিন চাপোকে নিয়ে নিউ ইয়র্কের একটা চাইনিজ হোটেলে চলে আসে, যেখানে সাধারণত চায়না থেকে আসা ট্যুরিস্টরা থাকতে পছন্দ করে। এখানে রেজিস্টার বুক ভালো করে দেখার পরে ফাইনালি তারা এখানে সঙের নাম্বার পেয়ে যায়, আর নাম্বারের মাধ্যমে খুব সহজেই তার লোকেশন কেবিন বের করে ফেলে। এরপর তারা দুজন সেই লোকেশনে চলে আসে। এখানে তারা দেখতে পারে সং কিছু আমেরিকান মানুষজনকে চাইনিজ শেখাচ্ছিল। আর যখন তারা ভালো করে নোটিস করে তখন তারা দেখতে পারে সং আসলে রাইট হ্যান্ডেড ছিল, কিন্তু অটোপসি রিপোর্ট মতে যে খুন করেছে সে আসলে লেফট হ্যান্ডেড ছিল। এইটা দেখার পরে কেবিন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সং আসলে এই খুনটা করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। এই জন্য তারা দুজন এখান থেকে চলে যাওয়া শুরু করে। কিন্তু তাদের যাওয়ার সঙ্গে সঙ্গেই গুফি তার সমস্ত লোকজন নিয়ে চলে আসে আর সংকে আচ্ছা রকম ধোলাই করে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে গুফি তার লোকজনকে বলে যে রাস্তায় তাকে গুলি করে মেরে ফেলবে। এরপর আমরা স্টিভেনকে নিয়ে এই লাশটা দেব যাতে করে সং তার নির্দোষতা প্রমাণ করতে না পারে। তবে বাথরুমে লুকিয়ে থাকা কেবিন এবং চাম্পু খুব সহজে এই কথাবার্তাগুলো শুনে ফেলে, আর এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা যেই কোনো উপায়ে নির্দোষ সংকে সেভ করবে। এরপরে নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তার ভেতরে এই ট্রাফিকের ভেতরে উল্টাপাল্টা রকম কাণ্ড ঘটিয়ে, মানে মজার মজার কাণ্ড ঘটিয়ে তারা যে কোনো উপায়ে সঙ্গে সেভ করে সেখান থেকে নিয়ে যাওয়া শুরু করে। কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত তারা গুফির লোকজন থেকে পালানোর জন্য একটা রাইডার ক্লাবের ভেতরে চলে আসে। আর এখানের স্টাইলিশ বৃদ্ধগুলা কোনো রকমে তাদেরকে সেভ করে তো ফেলে, কিন্তু এইটার একটা বড় মূল্য চাম্পুকে পরিশোধ করতে হয়। এরপরে সন্ধ্যাবেলায় চাম্পু পেছনে ব্যথা নিয়ে কেবিন আর সঙ্গের সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপরে সং তাদেরকে বলে যে সেও একজন পার্সোনাল ডিটেকটিভ, এই জন্য কিউরিসিটির জন্যই সে সেই 2টা মার্ডার প্লেসে গিয়েছিল, সে কারো খুনটুন করেনি। তবে এই ব্যাপারগুলো শোনার পরে চাম্পু অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে আশা করেছিল $5 মিলিয়ন সে কামিয়ে ফেলবে, কিন্তু সেই $5 মিলিয়ন তার হাতছাড়া হয়ে যাচ্ছে। তাছাড়া এই সমস্ত কাজগুলো করতে করতে এখন তাদের কাপড় চোপড়ও চিন্তাই হয়ে গেছে। এই জন্য এখন তারা খুবই আপসেট হয়ে রাস্তার একটা কিনারায় ঘুমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই এখানে কিছু গুন্ডা চলে আসে তাদেরকে লুট করার জন্য, কিন্তু যেহেতু তারা তাদের চেয়ে বেশি চালাক ছিল এই জন্য খুব সহজেই তারা গুন্ডাদেরকে লুট করে তাদের কাপড় চোপড়গুলো নিয়ে নিজেরাই পরে ফেলে। এরপরে পরদিন সকালবেলা তারা 3 জন সেই জায়গায় চলে আসে যেখানে প্রথম মার্ডারটা হয়েছিল, মানে সেই মহিলার লাশটা যেখানে পাওয়া গিয়েছিল। এখানে আসার সঙ্গে সঙ্গে জিনিয়াস কেবিন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই মহিলাকে অন্য কোথাও মার্ডার করা হয়েছে এবং তার লাশটা পানিতে ভাসতে ভাসতে এই পর্যন্ত এসেছে। এই জন্য সে খুবই বুদ্ধিমত্তার সাথে সেই মহিলার মৃত্যুর সময় এবং তখন পানির স্রোত কেমন ছিল এই ব্যাপারগুলোকে ক্যালকুলেট করে ফাইনালি সেই জায়গাটা খুঁজে বের করে ফেলে যেখানে সেই মহিলাকে মার্ডার করে ফেলা হয়েছিল। আসলে এটা একটা পুরনো শিপিং ফ্যাক্টরি ছিল। এখানে এসে তারা কনফার্মেশন হিসেবে রক্তও পেয়ে যায়, তাছাড়া তারা সেই সিম্বলটাও পেয়ে যায় যেইটা জেসনের মার্ডারের সময় টেবিলের নিচে ছিল। আর এগুলো দেখার পরে চাম্পু তাদেরকে বলে যে তার ক্যারাতে মাস্টার নিউ ইয়র্কেই থাকে, তার লিটারেচারে অনেক বেশি আগ্রহ আছে, এই জন্য সে খুব সহজেই বলতে পারবে এই সিম্বলটার মানে আসলে কি। এরপরে তারা 3 জন ফাইনালি কুংফু মাস্টার ডোডোর কাছে চলে আসে। যদিও ডোডোর একটু চারিত্রিক সমস্যা ছিল, সে কেবিনের উপরে ফ্ল্যাট হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেয়। সে বলে যে এটা একটা ইভিল সিম্বল, এটাকে ব্যবহার করা হয় ইভিলিক আত্মাগুলোকে ধরার জন্য। আসলে এটা শুধুমাত্র তারাই ব্যবহার করে যারা এগুলোর সাধনা করে। তাছাড়া এই সিম্বল সম্পর্কে লেখা একটা বিস্তারিত বই আছে, যেই বইটা তোমরা সেন্ট্রাল লাইব্রেরিতে গেলে পেয়ে যাবে। এরপর তারা 3 জন লাইব্রেরিতে চলে আসে আর অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সং সেই বইটা পেয়ে যায়। তবে সেই বইয়ের শেষ পৃষ্ঠাটা গায়েব ছিল। আসলে এই শেষ পৃষ্ঠাটার ভেতরেই সমস্ত রহস্য লুকিয়েছিল কেন এই মার্ডারগুলো করা হচ্ছে। এই জন্য দ্রুত কেবিন কিকোকে কল দিয়ে বলে যাতে করে সে তাকে সেই সমস্ত মানুষের একটা লিস্ট পাঠায় যারা এই বইটাকে পড়ার জন্য বাসায় রেন্টে নিয়েছিল। এই জন্য কিকো একটা লিস্ট তাকে পাঠিয়ে দেয়। তবে যখন কেবিন এই লিস্টটা দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এই লিস্টের শেষ নামটা সঙের ছিল, যেই ব্যাপারটা সং তাদের কাছ থেকে লুকিয়েছিল। তবে এখন তাদের সবাইকে এই জিনিসটা অনেক বেশি টেনশন দিচ্ছে যে টাকা পয়সা ছাড়া তারা রাতটা পার করবে কিভাবে। তখন সং তাদেরকে বলে পাশেই একটা পার্ক আছে যেখানে হোমলেস মানুষরা তাদের রাত কাটায়, এই জন্য তারা সেই পার্কের দিকে যাওয়া শুরু করে।
যাওয়ার সময় সং তাদেরকে বলে যে আমি আমার নিখোঁজ হওয়া বোনকে খোঁজার জন্য নিউ ইয়র্কে এসেছিলাম, তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি আমার বোনকে পাইনি। আর তখনই তারা দেখতে পারে তাদের সামনে সেই কিলার দাঁড়িয়েছিল যে একটা লাশকে এখানে পোতার জন্য এসেছিল। তাদেরকে দেখার পরে সেই কিলার দৌড়ে পালিয়ে যায়, এই জন্য কেবিন তাকে ফলো করা শুরু করে। দৌড়াতে দৌড়াতে কেবিন তার সঙ্গে একটা স্টেশনে চলে আসে, আর তখন সেই কিলার তাকে মারার জন্য একটা সার্জিক্যাল নাইফ বের করে। এটা দেখার পরে কেবিন অনেক বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে তাকে ফলো করা বন্ধ করে দেয়। আর এই সুযোগে কিলার সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর যখন তার দুইজন সঙ্গী এখানে চলে আসে, তখন কেবিন ফাইনালি সংকে জিজ্ঞেস করে যে সে তাদের কাছ থেকে কি লুকানোর চেষ্টা করছে। তখন সং তাদেরকে স্পষ্ট করে বলে দেয় যে হ্যাঁ, আমি সেই বইটাকে পড়েছিলাম, আর সেই বইটা পড়ার জন্য আমাকে রিকমেন্ডেশন দিয়েছিল ডিটেকটিভ কিউ, যে কিনা দুনিয়ার নাম্বার 1 ডিটেকটিভ। এরপরে পরদিন শেরন মার্ডার স্পটে আসে লাশ সম্পর্কে আরও একটু জানার জন্য। তখন সে অটোপসি ডক্টর জেমসের কাছ থেকে জানতে পারে এইবার কিলার ডেড বডির ভেতর থেকে লিভার বের করে নিয়ে গেছে। এগুলো শোনার পরে শেরন পুরোপুরি শকড হয়ে যায়। এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে কেবিন আর তার টিম ফলো করছিল। কেবিন চাইছিল কাছে থেকে গিয়ে লাশটাকে পর্যবেক্ষণ করতে, কিন্তু চাপ্পু যখন শেরনের সাথে জেমস নামের সেই লোকটাকে দেখতে পারে, তখন সে ইনসিকিউর ফিল করা শুরু করে। এরপরে কিকোর মাধ্যমে কেবিন জানতে পারে পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, এই জন্য তারা 3 জন মেয়ের রূপ নিয়ে ফাইনালি হসপিটালে চলে আসে। এখানে তারা জেমসের রুমের মধ্যে এসে অটোপসির রিপোর্ট চেক করে। এখান থেকে তারা জানতে পারে এইবার লিভার বের করে নেওয়া হয়েছে ডেড বডির ভেতর থেকে, এই জন্য তারা খুবই কিউরিয়াস হয়ে যায়। আর ডেস্কের উপরে তারা একটা ছবি দেখতে পারে, যার মাধ্যমে তারা জানতে পারে জেমস ম্যারিড ছিল। তবে এইটা দেখার পরে চাপ্পু অনেক বেশি রাগ হয়ে যায়। সে বলে যে এই লোকটা ম্যারিড হওয়া সত্ত্বেও শ্যারনকে পটানোর জন্য ব্যস্ত হয়ে আছে। আর তারা তার চেম্বারের ভেতরে একটা বেডও পেয়ে যায়, যেইটা দেখে তাদের সন্দেহ আরও বেশি বেড়ে যায়। তবে তখনই জেমস শ্যারনকে নিয়ে তার চেম্বারে চলে আসে, আর তাদেরকে দেখার পরে তারা 3 জন যে যেখানে জায়গা পায় সেখানেই লুকিয়ে পড়ে। আমরা দেখতে পারি কেবিন টেবিলের নিচে লুকিয়ে পড়ে, আর চাপ্পু গিয়ে বেডের নিচে লুকিয়ে পড়ে। এখানে আমরা এটাও জানতে পারি শ্যারন জেমসের দিকে অ্যাট্রাক্ট ফিল করছিল, আর জেমস তাকে স্পষ্ট করে বলে যে তার ওয়াইফের মৃত্যুর পরে সে অনেকটাই একা হয়ে গেছে। আর তাদের দুজনের এমন রোমান্টিক কথাবার্তা শোনার পরে চাপ্পু অনেক বেশি রাগ হয়ে যায়। এই জন্য সে মেয়েদের জুতা আর বিভিন্ন জিনিসপত্র বেডের উপরে রেখে দেয়, যেগুলো দেখার পরে শ্যারনের মনে হয় হয়তোবা জেমসের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তার একটা রিলেশনশিপ চলছে, এই জন্য সে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে করিডোরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে যখন কেবিন আর চাপ্পুকে দেখতে পারে, তখন সে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করে। কিন্তু কেবিন তাকে ইনসিউরিটি দিয়ে বেরিয়ে আসে যে আগামী 3 দিনের মধ্যে সে যেই কোনো উপায়ে কিলারকে খুঁজে বের করেই আনবে। তবে তখনই কিকো কেবিনের মোবাইলে সেই বইয়ের শেষ পৃষ্ঠার একটা ছবি পাঠায়, মানে যেখানে মন্ত্রগুলো লেখা ছিল। তবে যতক্ষণে কেবিন এই জিনিসটা পড়তো, তার আগেই গুফির লোকজন এসে তাদের দুজনকে কিডন্যাপ করে চেম্বারে নিয়ে আসে। এখানে গুফিকে দেখার পরে কেবিন তাকে বলে যে সং আসল কিলার না, এই জন্য তাকে মাফ করে দাও। কিন্তু গুফির এতে কিছুই যায় আসছিল না। সে স্টিভেনের সামনে সংকে আসল খনি প্রমাণ করে স্টিভেনের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাইছিল। আর যেহেতু কেবিন আর চম্পু তাদেরকে সাহায্য করছিল না, এই জন্য তাদের দুজনকে জেলের মধ্যে বন্দি করা হয়। তো এখন জেলের মধ্যে আসার পরে কেবিনের মনে হচ্ছিল এই 3টা মার্ডারের ভেতরে কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে, কারণ কিলার এক একজনের শরীর থেকে এক একটা অর্গান বের করে নিয়ে গেছে। তাছাড়া কিলার ইচ্ছা করে যাকে তাকে খুন করছে না, সে বেছে বেছে সেই সমস্ত মানুষদেরকে খুন করছে যাদের অর্গানের সাথে হয়তোবা তার প্রয়োজনীয় কারো অর্গানের মিল আছে। এই জন্য যদি আমরা তাকে দ্রুত খুঁজে বের করতে না পারি, তাহলে হয়তো সে আরও মার্ডার করতে পারে। আর এই ব্যাপারগুলো শোনার পরে চাপ্পুর মাথায় কিছু একটা ক্লিক করে, এই জন্য সে তার এই বেকুব মার্কা ব্রেনটাকেও ইউজ করার চেষ্টা করে। সে কেবিনকে বলে যে প্রথম মার্ডারটা সেই মহিলার হয়েছিল যার শরীর থেকে কিডনি গায়েব করে দেওয়া হয়েছিল। তার মার্ডারটা 27 জুন হয়েছিল, আর লাশটা পানির পাশে পাওয়া গিয়েছিল, মানে তার লাশের সঙ্গে পানির কোনো কানেকশন অবশ্যই আছে। আর যেহেতু কিডনি সরাসরি পানির সাথে কানেক্টেড, এই জন্য হয়তোবা এখানে কোনো একটা মিস্ট্রি লুকিয়ে আছে। তাছাড়া সময় আর তারিখ পানির দেবতার দিকে ইন্ডিকেট করে। আর 2 নম্বর মার্ডারটা হয়েছিল জেসনের, যার লাশটা একটা টেম্পলে পাওয়া গিয়েছিল। মার্ডার হয়েছিল 2 জুলাই 9টার সময়। আর চাইনিজ মাইথোলজি অনুযায়ী এই সময় আর তারিখ অগ্নি দেবতার দিকে ইন্ডিকেট করে। তাছাড়া তার টেম্পলের ভেতরেই লাশটা পাওয়া গিয়েছিল। তার শরীর থেকে হার্ট বের করে নিয়ে যাওয়া হয়েছিল, আর এই হার্ট ইন্ডিকেট করে শরীরের ফায়ারের দিকে। এরপরে 3 নম্বর মার্ডারটা 7 জুলাই জঙ্গলের ভেতরে হয়েছিল, মানে এমন একটা জায়গায় হয়েছিল যেখানে অনেক বেশি লাকড়ি আছে। আর তার শরীর থেকে লিভার বের করে নিয়ে যাওয়া হয়েছিল, মানে এটা লাকড়ির সাথে কানেক্টেড কিছু একটা হবে। আর যেই তারিখ ও সময়ে মার্ডারটা করা হয়েছে সেটা জঙ্গল দেবতাকে ইন্ডিকেট করে, মানে যেই 3টা মার্ডার করা হয়েছে 3টাই দেবতার সঙ্গে কানেক্টেড, আর 3টার সাথেই কোনো না কোনো কানেকশন আছে।
তাছাড়া যেই লোকেশনগুলোকে চুজ করা হয়েছে সেগুলোও তাও এর মানে সেই বইটার লোকেশনের উপর বেস করে চুজ করা হয়েছে। আসলে চাইনিজ মাইথোলজিতে 5টা জিনিসকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যেমন ওয়াটার, ফায়ার, উড, মেটাল এবং আর্থ। এই জন্য কেবিন দেয়ালে সেই বইয়ের একটা হুবহু ম্যাপ বানায়। আর এই ম্যাপটাকে ভালো করে দেখার পরে সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে কিলার মার্ডার করার জন্য সেই পয়েন্টগুলোকে চুজ করছে যেগুলো এই বইয়ের ভেতরে আছে। তাছাড়া এই ম্যাপটা বানানো হয়েছিল মানুষের শরীরের বিভিন্ন অর্গানের উপরে ভিত্তি করে। এখন কেবিনের মনে হচ্ছিল এই কিলার এই ম্যাপটাকে এই জন্য ফলো করছে কারণ এই মাইথোলজি মতে যদি সে 5টা অর্গানকে বলি দিতে পারে তাহলে সে সারা জীবনের জন্য অমর হয়ে যাবে। এই জন্য কেবিনের মনে হয় পরবর্তী মার্ডারটা কোনো একটা লোহার ফ্যাক্টরির ভেতরে হবে, আর এইবার হয়তো শরীর থেকে লাঞ্চ মানে ফুসফুস বের করে নিয়ে যাওয়া হবে। তবে তাদের কাছে সময় অনেক কম ছিল, কারণ চাইনিজ মাইথোলজি অনুযায়ী কিলার আজকে 7টার সময় মানে মাত্র 1 ঘন্টা পরে একটা মেটাল ফ্যাক্টরিতে খুন করতে যাচ্ছে। তবে তারা দুজনেই যেহেতু জেলের মধ্যে বন্দী, এই জন্য তারা কিছুই করতে পারছিল না। আর যেহেতু কেবিনের মোবাইলও রেখে দেওয়া হয়েছিল, এই জন্য মোবাইল ছাড়া সে অনেক বেশি হেল্পলেস ফিল করে। আর তখনই এখানে কিকো এসে তাদের দুজনকে সাহায্য করে, মানে তাদের দুজনকে ফ্রি করে। কিকো তাকে বলে যে এই গুন্ডাদের খাবারের অর্ডারকে হ্যাক করে আমি সেগুলোর ভেতরে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিলাম। এখন তারা ম্যাপের সাহায্যে খুব সহজেই একটা মেটাল ফ্যাক্টরি খুঁজে পেয়ে যায়, আর তারা দ্রুত সেই দিকে যাওয়া শুরু করে। আসলে কিকো কেবিনকে শুধুমাত্র এই জন্য হেল্প করছে কারণ যখন কেবিন সেই খনিকে খুঁজে বের করে তাকে ধরে ফেলবে তখন কিকো নিজে গিয়ে স্টিভেনের কাছে সেই খনিকে পেশ করবে, আর এমন করলেই সে $5 মিলিয়ন উইন করে ফেলবে। মানে সবাই টাকার পেছনে পড়ে আছে, কষ্ট শুধুমাত্র বেচারা কেবিন ফ্রিতে করছে। তবে তখনই নাম্বার 1 ডিটেকটিভ কিউ চেনমাস্টার অ্যাপ্লিকেশনে একটা মেসেজ দিয়ে সবাইকে বলে যে যারাই খনিকে ধরতে চাও তারা দ্রুত সেই মেটাল ফ্যাক্টরিতে চলে আসো। আর যখন কেবিন সেই মেটাল ফ্যাক্টরিতে চলে আসে তখন এখানে তারা সঙ্গে পেয়ে যায়, এই জন্য খুব দ্রুতই তারা মধ্যে চলে আসে। সেই মেসেজ পাওয়ার জন্য সমস্ত ডিটেকটিভের গ্রুপও এখানে চলে আসে, তাদেরকে ফলো করে পুলিশও এখানে চলে আসে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা গুফির লাশ পেয়ে যায়, আর তারা জানতে পারে লাশের ভেতর থেকে ফুসফুস গায়েব হয়ে গেছে, মানে ফুসফুস খুলে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য সবার মনে হয় হয়তোবা সং তাকে খুন করেছে, এই জন্য সবাই তাকে ধরার চেষ্টা করে। আর এখানে আরও একবার হট্টগোল শুরু হয়ে যায়। আর এগুলো দেখার পরে পুলিশ সমস্ত ডিটেকটিভদেরকে অ্যারেস্ট করে সোজা জেলের ভেতরে বন্দি করে দেয়। জেলের ভেতরে কিকো সবাইকে এটা ক্লিয়ার করে দেয় যে সং আসল খুনি না, কারণ সং হচ্ছে রাইট হ্যান্ডেড এবং খুনি ছিল লেফট হ্যান্ডেড। এরপরে কেবিন গিয়ে শেরনকে রিকোয়েস্ট করে বলা শুরু করে যে দেখো খুনি একটা অমর হওয়ার মন্ত্রকে ফলো করছে, এই জন্য আমাদের কাছে মাত্র 1 দিন সময় বাকি আছে। যদি 1 দিনের মধ্যে আমরা খুনিকে ধরতে না পারি তাহলে $5 মিলিয়ন হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া খুনি অলরেডি 4টা বলি দিয়ে দিয়েছে, সে শুধুমাত্র আর একটা বলি দেবে। আর যেহেতু এটা আর্থের সাথে কানেক্টেড, এই জন্য হয়তোবা ম্যানহাটনের লোকেশনের আশেপাশে কোনো একটা জায়গায় আজকে রাতে সেই খুনটা হতে পারে। আর যদি এইবার আমরা খনিকে মিস করে ফেলি তাহলে আর কোনোভাবেই আমরা খনিকে ধরতে পারবো না। তবে আমরা দেখতে পারি শ্যারন তার কোনো কথার গুরুত্ব দেয় না, সে সোজা এখান থেকে চলে যাওয়া শুরু করে। তবে তখনই কেবিনের মনে পড়ে যে যেই লোকগুলোকে মার্ডার করা হয়েছে তাদেরকে যেই দিনে মার্ডার করা হয়েছে সেই দিনেই তাদের বার্থডে ছিল। তাহলে খুনি কী করে জানলো সেই লোকগুলোর জন্ম কবে হয়েছে, মানে তাদের বার্থডে খুনি কীভাবে পেল? তখন কিকো তাদেরকে বলে যে মানুষের বার্থডে সাধারণত ইন্স্যুরেন্সের কাগজে, ব্যাংকের অ্যাকাউন্টে এবং পুলিশ স্টেশনে থাকে। হয়তোবা কিলার এই জায়গাগুলোর কোনো একটা জায়গায় হ্যাকিং করে সমস্ত বার্থডেটগুলো কালেক্ট করেছে। এই জন্য কিকো ফাইনালি তার একটা পোর্টেবল কম্পিউটার বের করে এবং সেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় হ্যাক করে এইটা বের করার চেষ্টা করে যে আজকের দিনে কার কার বার্থডে আছে। আর তখন কেবিনের মনে পড়ে লাইব্রেরি থেকে সেই বইটা যারা পড়ার জন্য নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অ্যালিসন নামের একটা মেয়েও ছিল। আসলে অ্যালিসন হচ্ছে গিয়ে ডক্টর জেমসের ওয়াইফ। এই জন্য এখন কেবিন তাদেরকে জিজ্ঞেস করে যে যাতে করে তারা এই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করে যে যাদের মৃত্যু হয়েছিল তারা কোনো না কোনো সময় ডক্টর জেমসের চেম্বারে গিয়েছিল কিনা। এরপরে শ্যারন মর্গে চলে আসে যেখানে জেমস গুফির লাশের অটোপসি করছিল। আর শ্যারনকে দেখার সঙ্গে সঙ্গে জেমস তার জন্য কফি আনতে বেরিয়ে পড়ে। অন্যদিকে কেবিন চাপুকে বলে যে শার্লক হোমসের সূত্র মতে কোনো ক্রাইম পারফেক্ট হয় না, ক্রিমিনাল কোনো না কোনো প্রমাণ আমাদের সামনে রেখে দিয়ে চলে যায়,
প্রমাণ আমাদের সামনে থাকলেও আমরা দেখতে পারি না, কারণ আমরা অন্য কোথাও ফোকাস করে রাখি। আসলে আমাদের সবার মনে হচ্ছিল খুনি হয়তোবা চাইনিজ কেউ হবে, কারণ সে চাইনিজ একটা মন্ত্রকে ফলো করার চেষ্টা করছে। কিন্তু সেই দিন রাতের বেলায় আমি খুনির হাতে সার্জিক্যাল নাইফ দেখতে পেয়েছিলাম। এখন হয়তোবা জেমসের খুনের সাথে কোনো একটা কানেকশন আছে, কারণ তার ওয়াইফ চাইনিজ ছিল। তাছাড়া সে ক্যান্সার থেকে বাঁচার জন্য জীবনের শেষ মুহূর্তে চাইনিজ মন্ত্রের ব্যবহার করার চেষ্টা করেছিল। তাছাড়া আমি যখন তার চেম্বারে গিয়েছিলাম তখন আমি ক্যান্সারের ওষুধও পেয়েছিলাম। আমি জানতে পেরেছিলাম জেমস লেফট হ্যান্ডেড। আর তখনই কিকো তাদেরকে বলে যে গুফিকে বাদ দিয়ে বাকি 3 জন মেম্বারই জেমসের হসপিটালে চিকিৎসা করিয়েছিল। অন্যদিকে শেরন গুফির লাশের উপরে সেই সিম্বলটা দেখতে পারে যেইটা এই খুনের সাথে কানেক্টেড। তবে তখনই জেমস পেছন থেকে এসে রুমালের সাহায্যে তাকে অ্যানেস্থেশিয়া দিয়ে বেহুশ করে ফেলে। অন্যদিকে জেলের ভেতরে কেবিনের মনে পড়ে শ্যারনের বার্থডে আর্থের রিচুয়ালের সঙ্গে সম্পূর্ণ মিল হয়ে যায়, মানে আজকেই শ্যারনের বার্থডে। এইটা শোনার পরে তারা সবাই শ্যারনকে নিয়ে চিন্তা করা শুরু করে। তাছাড়া সবাই জানতে পারে জেমসের আসল নাম হচ্ছে জেমস স্ক্রফিল্ড। ফিল্ড মানে হচ্ছে আর্থ, মানে তারা বুঝতে পারে যে জেমস অমর হওয়ার জন্য এই রিচুয়ালটা হয়তোবা তারা হসপিটালের কোনো একটা জায়গায় করে। এই জন্য যদি তারা সময় মতো সেখানে পৌঁছাতে না পারে তাহলে ডক্টর জেমস শেরনকেও মার্ডার করে ফেলবে। আর এই ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য এখন অ্যামিলি তাদেরকে সাহায্য করতে চলে আসে। অ্যামিলি জেলের সমস্ত কর্মকর্তাকে হিপনোটাইজ করে ফেলে এবং এই সুযোগে কেবিন, চাম্পু এবং সং তারা 3 জন দৌড়ে বাইরে চলে আসে। তবে বাইরে থাকা গুফির লোকজন তাদেরকে দেখে ফলো করা শুরু করে আর একটা রাস্তার ভেতরে তাদেরকে চারপাশ থেকে তারা ঘিরে ফেলে। তবে তখন তাদেরকে সেভ করার জন্য মাস্টার ডোডো আর তার স্টুডেন্টরা চলে আসে। এই জন্য সুযোগ পেয়ে কেবিন, চাম্পু আর সং তারা গাড়ি নিয়ে পালানো শুরু করে, কিন্তু পুলিশ তাদেরকে ফলো করা শুরু করে। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একটা আরেকটার সাথে ধাক্কা লেগে তাদের সবার অবস্থায় অনেকটা খারাপ হয়ে যায়। এই জন্য তারা ঘোড়া গাড়ি নিয়ে পালানো শুরু করে, কিন্তু রাস্তায় ফাইনালি পুলিশ তাদেরকে ধরেই ফেলে। এই জন্য এখন তাদেরকে সেভ করার জন্য চাম্পুর বয়ফ্রেন্ড মানে সেই বৃদ্ধ লোকের গ্রুপটা চলে আসে। তারা তাদের 3 জনকে জেমসের হসপিটাল পর্যন্ত পৌঁছে দেয় আর হসপিটালে আসার সঙ্গে সঙ্গেই তারা মর্গ খুঁজে বের করার চেষ্টা করে। আমরা দেখতে পারি চাম্পু তার একটা ম্যাজিক্যাল স্টিকের ব্যবহার করে, যেটার মাধ্যমে খুব সহজেই তারা মর্গে চলে আসে। এখানে জেমস শেরনকে মারার জন্য তার অপারেশন করার প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। আর তখনই বাইরে থেকে তারা 3 জন মর্গের ভেতরে জেমসের গোপন রুমটা খুঁজে পেয়ে যায়। এই জন্য যখন তারা মধ্যে চলে আসে তখন জেমস এই ব্যাপারটা বুঝতে পেরে লুকিয়ে পড়ে। আর অন্ধকারের সাহায্য নিয়ে জেমস যখন তাদের উপরে আক্রমণ করে তখন এই মারামারির ভেতরে হঠাৎ করেই কেবিন জানালা দিয়ে নিচে পড়ে যাওয়া শুরু করে, কিন্তু সং আর চাপ্পু কোনো রকমে তাকে সেভ করে উপরে তুলে আনে। আর তখন জেমস তাদের সামনে এসে তাদেরকে স্পষ্ট করে বলে যে একটা সময় আমি গডের উপরে বিশ্বাস করতাম, কিন্তু আমার ওয়াইফের ক্যান্সার হয়েছে, গড তাকে সেভ করেনি। এই জন্য আমি মেডিকেল সায়েন্সের সাহায্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তবুও সেখানে আমি ব্যর্থ হয়েছি। আমার ওয়াইফকে মরতে হয়েছে, আমার ওয়াইফের মৃত্যুর পরে আমার ক্যান্সার হয়েছে। এই জন্য আমি ফাইনালি চাইনিজ মাইথোলজি মানে শয়তানের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। 5টা মানুষকে খুন করে যদি তাদের অর্গানকে বলি দেওয়া হয় যাদের জন্ম আলাদা আলাদা সময়ে ছিল, তাহলে আমি অমরত্ব পেয়ে যেতে পারি। 5টা মানুষকে খুন করলে কি এমন যাবে আসবে? 5টা মানুষের জীবনের তেমন কোনো মূল্য নেই, কিন্তু যদি তাদের মাধ্যমে একটা ডক্টর সেভ হয়ে যায় তাহলে সে হাজার হাজার মানুষকে বাঁচাতে পারবে। তবে কেবিন তাকে স্পষ্ট করে বলে যে এই মন্ত্রটাকে তুমি ভুলভাবে নিয়েছো। আসলে এই মন্ত্রটা মানুষকে শয়তান বানায় না, বরং মানুষকে মানুষ বানায়। আর এই ব্যাপারগুলো শোনার পরে জেমস নিজের গলা কেটেই নিজেই সেখানে সুইসাইড করে ফেলে। এরপরে শেরনকে সেভ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে হসপিটালে যাওয়ার আগে সে চপ্পুকে একটা ব্যাড নিউজ দেয়। সে বলে যে কেস সলভ করার জন্য যে $5 মিলিয়ন পাওয়ার কথা ছিল সেটা তুমি আর পাবে না, কারণ আজকে রাতেই স্টিভেনের মৃত্যু হয়ে গেছে। এইটা শোনার পরে চাম্পুর হার্ট ব্রোকেন হয়ে যায়। অন্যদিকে কেবিন সংকে বলে যে এটা আমি খুব ভালো করে জানি, গুফিকে জেমস মারেনি, বরং গুফিকে তুমি মেরেছো, কারণ গুফির জন্ম তারিখ এই মন্ত্রের সাথে কোনোভাবেই ম্যাচ করছিল না। আমি এটা খুব ভালো করে জানি, সেই বইয়ের লাস্ট পেজটা তুমিই ছেড়েছিলে এবং আমাদেরকে ইচ্ছা করে সেদিন রাতের বেলায় সেই পার্কে নিয়ে গিয়েছিলে, কারণ তুমি সেই ম্যাপ পড়ে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলে যে সেই দিন মার্ডারটা সেখানেই হতে যাচ্ছে। আর এরপরেই তুমি গুফিকে কিডন্যাপ করে তাকে মেটাল ফ্যাক্টরিতে এনে খুন করেছিলে। আসলে গুফি তোমার বোনকে কিডন্যাপ করে তাকে নর্থ আমেরিকাতে প্রস্টিটিউশনের জন্য পাঠিয়ে দিয়েছিল, যেখানে তোমার বোনের মৃত্যু হয়েছিল। তাছাড়া জেমস একটা মার্ডার করে সেখানে একটা লাশ অলরেডি ফেলেছিল, তুমি সেই লাশটাকে গুফির লাশের সঙ্গে রিপ্লেস করে দিয়েছিলে। এই জন্য সবার মনে হয়েছিল হয়তোবা গুফিকে সেই মার্ডারার খুন করেছে, কিন্তু মাঝখান দিয়ে তুমি নিজেকে সেভ করে ফেলেছিলে। সবাই মনে করছে তুমি হয়তোবা সং, কিন্তু তুমি সং না,
তুমি হচ্ছে গিয়ে সেই জিনিয়াস ডিটেকটিভ কিউ, যে পৃথিবীর নাম্বার 1 ডিটেকটিভ। একটা ম্যাপকে খুব ভালোভাবে রিড করে সেই ম্যাপ অনুযায়ী একজনকে মার্ডার করে তোমার প্রতিশোধ নিয়ে সেই মার্ডারের দায়ভার অন্য কারো মাথায় চাপিয়ে দেয়া, এত সূক্ষ্ম কাজ কোনো সাধারণ মানুষের পক্ষেই সম্ভব না। এটা একটা জিনিয়াসের পক্ষেই সম্ভব। কিন্তু সেই লাশটা এখনও তোমার কারের ডেকের মধ্যে আছে। যদি এটা পুলিশ জানতে পারে তাহলে তোমার জিনিয়াসগিরি বের করে দেবে। এই জন্য দ্রুত সেই লাশটাকে সরানোর চেষ্টা করো। কিউ এটা শোনার পরে পুরোপুরি শক্ত হয়ে যায়। এই জন্য সে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে কেবিন আর চাপ্পু চায়না যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে। এখানে চাপ্পু শ্যারনকে শক্ত করে জড়িয়ে ধরে, মানে সে নিজের মনের খায়েশ পূরণ করার চেষ্টা করে। অন্যদিকে কিকো কেবিনের উপরে ফ্ল্যাট হয়েছিল। তবে যখন তারা এখান থেকে বেরিয়ে চলে আসে তখন চাপ্পুর মোবাইলে একটা মেসেজ চলে আসে, যেখানে তারা জানতে পারে টোকিওতে তাদের জন্য একটা কেস অপেক্ষা করছে, যেই কেস সমাধান করতে হিরোশির মতো সেরা একজন ডিটেকটিভও ফেল করেছে। এই জন্য তারা দুজন দ্রুত টোকিওর দিকে যাওয়া শুরু করে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।